কিছুক্ষণ পর ডিম লাইটটা জ্বলে উঠল। শায়নার চোখ মেলে আয়নার দিকে তাকাতেই দেখলো তাজা সেদিকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে তাদের দিকে তাকাচ্ছে। তাজার হঠাৎই আয়নার দিকে তাকিয়েছে, মনে হতে সে চোখ বন্ধ করে শুয়ে রইল। আমি নড়াচড়া নেই দেখে সে দরজা বন্ধ করে একবার উকি দিল। বোঝা যাচ্ছে না কিছু। সে আরেকটু ভালো করে উকি দিল, কিন্তু মা মেয়ের নড়াচড়া পাওয়া গেল না। সে ধীরে ধীরে পাশে শুয়ে শায়নাকে ডিঙিয়ে তাজনাকে দেখার চেষ্টা করলো। চোখ বন্ধ। মায়ের বুকের উষ্ণতায় মুখ গুজে দুধ পান করছে, নির্বিকার, নিশ্চিন্তে, অপার্থিব শান্তিতে। তাজদারের মনে হলো তার জীবনে দেখা সব সুন্দর দৃশ্যকে ছাপিয়ে গেছে মুহূর্তটি। এমন সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। শায়না এতক্ষণ ঘুমের ভান করে থাকলেও আর চুপ থাকতে পারল না। না টেনে সে নিজেকে আর মেয়েকে মাথাটা ঢেকে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। লজ্জাশরমে মাথা খেয়ে হা করে কি দেখছে। আজব তো। আমাকে দেখে তুমি খুশি হওনি? জবাব না দিয়ে নিজেকে সামলে নিয়ে শোয়া থেকে উঠে গেল শায়না। তাজদের নিঃশব্দে বিছানার কিনারায় নামলো। শায়না ঠিক দরজা খুলতেই হঠাৎ এক ঝটকায় তাজদার তার হাত শক্তভাবে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে তাকে চারপাশ থেকে জড়িয়ে ফেলল। আর কোনোভাবেই পালানোর রাস্তা রাখল না, পালাতে দিল না। শায়না অবাক চোখে তার মুখের দিকে তাকালো চোখ তুলে। তাজদার একটা নিঃশ্বাস ফেলে নিস্তেজ কণ্ঠে বলল, সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলো। যা ফোনে বলেছিলে তা সামনাসামনি বলো। আমার দিকে তাকাও। আমি গত 2 রাত ঘুমাতে পারিনি। আমি জানি না আমি কি পেয়েছি জীবনে, কিন্তু এইটুকু বুঝতে পারছি আমি খুব বড়সড় হারাতে যাচ্ছি। তোমার সব অভিযোগ আমাকে খুলে বলো। কিন্তু শায়না ধীরে ধীরে বলল, কিছুক্ষণ আগে মেসেজ এসেছে, কাবিনের টাকা নিশ্চয়। থ্যাঙ্কস। ভাবিনি তো তাড়াতাড়ি দিয়ে দেবেন। আবার একটা ভুল ধারণা। তাতে কে বলেছে এই বাচ্চা মেয়েটিকে বিয়ে করতে? তাজদা তাকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে বলো, কাবিনের টাকা দেওয়ার উদ্দেশ্য অন্য। তুমি আমার দিকে তাকাও। তাকালো না। তাজদার হতাশ কণ্ঠে বলো, তুমি কেন কাঁদছো শায়না? আমি আপনার জন্য নিশ্চয়ই কাঁদছি না, কাঁদবো না। কাঁদছি নিজের জন্য। ভবিষ্যতে যদি কাঁদি নিজের জন্য কাঁদবো, নিজের ভাগ্যদোষের কর্মদোষে। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। কিছুক্ষণ পর প্রশ্ন করলো, আমার জন্য তুমি কখনোই কাঁদোনি? সরাসরি জবাব শায়নার, না। আমি শুনেছি আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে তুমি কেঁদেছিলে। হ্যাঁ, স্বাভাবিক। ভেবেছিলাম আপনি। তাছাড়া তাকে বাকিটা বলতে না দিয়ে বলো, মরে যাব? শায়না অকপটে বলো, হ্যাঁ। তাজদার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, এখন তুমি আমাকে ছেড়ে থাকতে চাও? হ্যাঁ। তাজদার হালকা ঝুঁকে তার মুখের দিকে চেয়ে বলো, তখন আমি খুব বাঁচব। শায়না কথাটা শুনে তার দিকে চোখ রেখে বলল। তাজদা তার হাত ধরতে যেতেই শায়না হাত সরিয়ে ফেলে। পিছিয়ে গিয়ে কাপা স্বরে ধরা গলায় বলল, আই হ্যাভ নো ইমোশনাল ফর ইউ। ওকে, নো মিন্স নট অরিজিনাল। ইউ হ্যাভ এক্সট্রা অর্ডিনারি ফিলিংস ফর মি। মিথ্যে। তাজদা জোরপূর্বক হালকা হাসার চেষ্টা করলো। এটাই সত্যি, তুমি আমাকে ভালো না বেসে নিজেকে বিজয়ী ভাবার এক অদ্ভুত যুদ্ধে নেমেছিলে। এখন যখন বুঝতে পারছো দিচ্ছ না, বরং হারছো, তখনই কষ্টটা তোমার গলায় এসেই আটকে যাচ্ছে। শায়না চলে যেতে চাইলে তাজদার বলল, পালিয়ে পালিয়ে কতদিন থাকবে মমতাজ? শায়না থেমে গিয়ে তার দিকে তাকালো। এই লোকটা কেন এসেছে আজকে? তাকে মেরে ফেলতে? তাজদার ঠোঁটের কোণায় হালকা বিদ্রুপোত্তক হাসি টেনে বলল, ছোট থেকে যাকে ঘৃণা করে এসেছো তার ঘর করতে হচ্ছে, এটা তোমার কাছে একটা হার। সবচেয়ে বড় হার, তার বাচ্চার মা হয়েছ। তার চেয়েও বড় হার, তার জন্য তোমার মন পড়ছে, অস্বীকার করবে? শায়নার চোখের জলে গাল ভিজে যাচ্ছে। রাজা তার গালের একপাশে আলতোভাবে নিজের হাত রাখলো। শায়না তার চোখের দিকে তাকালো। হাতের এই স্পর্শটুকু অল্প, কিন্তু তার ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। তাজদার তার ডান গালে আঙুল বুলিয়ে ভেজা গাল মুছে দিতে দিতে বল, খুব সৌন্দর্য মুগ্ধ হয়ে তোমাকে বিয়ে করেছি, এ কথা সত্য। তাই মাঝে মাঝে আমার নিজের মনে সন্দেহ হতো কখনো তোমার প্রতি বিরক্তি এসে পড়ে কিনা। কিন্তু আজ আমি নিজের প্রতি সন্তুষ্ট। আই লাভ অল ইয়োর ফলস, মিস্টেক্স, ওভারথিঙ্ক, ইনসিকিউরিটিস, ইমপারফেকশন, সাবজেক্ট মুডস, urgency, everything that's make you you.
সায়না তার চোখের দিকে চেয়ে রইল। তার বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়ালো সাথে সাথে। ভেজা গালটার সাথে সাথে মুছে দিতে দিতে তাজদার বলল, আমি পারফেক্ট নই, আমি শত চেষ্টা করলেও তোমার মতো হতে পারবো না। তবে তুমি হাজারটা অভিযোগ জমাও, আমি অভিযোগের ভার নিতে না পেরে একদিন হয়তো তোমার মন মতো হয়ে উঠব। সে একদিনটা মৃত্যুর আগ অবধি যে কোনো একদিন আসবেই। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তার চেয়ে বড় কথা, আমি কোথায় যাব? আমার দিকে একটু ভালো করে তাকাও। সায়না তাকালো, চোখ মুখ ফুলে উঠেছে। তাজদার দু হাতে তার দু গালের পাশে রাখতেই সায়না ফুপিয়ে উঠে আবারও চেপে গেল। তাজদার বলল, আমি লোকটা ভীষণ খারাপ না, তোমাকে খুব কষ্ট দেই, বিনিময়ে তুমি আমাকে কষ্ট দাও। কিন্তু পালাতে চাইছো কেন? পালিয়ে গেলে আমাকে মুক্তি দেওয়া হয়ে গেল না? তুমি আমাকে মুক্তি দেবে কেন? এই যা, আমি তোমাকে আবারও জোরাজুরি করছি। তোমার আমার সম্পর্কটা অমন। যাই করি না কেন সবটাই দোষের। সায়না দাঁড়িয়ে রইল, তার চোখ থেকে নীরবে জল গড়াচ্ছে। তাজদা তার হাত তুলে হাতের উল্টো পিঠে একটা চুমু খেয়ে বলল, আর রইল কাবিনের টাকাটা। মানুষ নিয়ম বানিয়েছে বউ নিয়ে ফেরার সময় কাবিনের টাকা দেওয়ার। আমি নেওয়ার সময় দিলাম। আমি তোমার কাছ থেকে তোমাকে নিয়ে নিলাম পুরো কাবিনের টাকাটা দিয়ে। রাতের খাবার দাবার সবাই মজা করে খেয়েছে। খাওয়ার সময় তাজদার জানালো তার কাল ঢাকায় চলে যাবে, ফ্ল্যাটে থাকবে যে কয়দিন আছে, তারপর সায়নাকে বাড়িতে দিয়ে চলে যাবে। তাসুদ্দিন সিদ্দিকী বলল, তোমার যা ইচ্ছে। রান্নাঘরটা সবার হাতে হাতে সামলে দিয়ে ঘরে এসে দেখলো বাবা মেয়ে একই ভঙ্গিতে ঘুমাচ্ছে, পা একটা লম্বা করে আর একটা একটু কুড়িয়ে। সে বিছানার নিচে হাঁটু মুড়ে বসে বিছানায় আলতো করে মাথা রেখে তাজদা সেদিকে দিকে চেয়ে রইল। মুখ, গাল, কপাল, ঠোঁট সব আজ এক নজরে দেখে নিল সে। এমন নির্লজ্জের মতো করে তাজদা সেদিকে কে কখনো দেখেছে সে? অনেকক্ষণ পর খেয়াল করলো মাথা নিচে বালিশ রাখিনি। সে ধীরে ধীরে বালিশ দিল তাজদারের মাথার নিচে। মাথাটা আবারও পড়ে গেল বালিশ থেকে। ওখানে কি এভাবে এলোমেলো হয়ে বালিশ ছেঁড়া ঘুমায়? সে বিছানায় উঠে বসলো, মাথা নিচে এভাবে ভালোভাবে বালিশটা রাখলো। কিছুক্ষণ পর মাথাটা স্বেচ্ছায় তার কোলের উপর উঠে এলো। পরের দিন তাজদার সায়নাকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে। রওশনারা নীরবে সম্মতি দিয়েছে। তাজদার মায়ের মন খারাপ বুঝতে পেরেছিল, তাই কথা দিয়েছে একদিন আগে সে ফিরে আসবে, বাড়ির সবার সাথে সময় কাটাবে, এমনকি তার মামার বাড়িতে গিয়েও ঘুরে আসবে। তখন রওশনারা খুশি হয়েছিল। আকাশপথের সংক্ষিপ্ত যাত্রা শেষে তারা যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো, তখন বিকেলে রোদেলা আকাশটা কিছুটা মলিন হয়ে এসেছে। চট্টগ্রাম থেকে বিমানে আসা ক্লান্তি খুব একটা হয়নি, তাই সেনার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা ছিল। মেঘের উপর দিয়ে ওড়ার প্রথম অভিজ্ঞতা সে নিজের অজান্তেই বারবার তাজদারের কাছে গল্প করেছিল। তাজদার চুপচাপ তার এক্সাইটমেন্ট দেখছিল আর মনে মনে ভাবছিল ইউকে গিয়ে যখন সেখানকার দর্শনীয় স্থানগুলো সে দেখবে তখন তার উত্তেজনা কেমন হবে। যদিও এইবার সম্ভব না, তার চতুর্থ বর্ষের ফাইনাল শেষ হওয়ার পর ইনশাল্লাহ। বিমানবন্দর থেকে তাজদারের ব্যক্তিগত গাড়ি তাদের নিয়ে রওনা দিল গুলশানের উদ্দেশ্যে। যানজট ঠেলে যখন গুলশানের অভিজাত্য সেই বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফ্ল্যাটের লিফট থেকে বের হয়ে তাজদা যখন চাবি দিয়ে দরজা খুলল, সায়না কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিশাল ড্রয়িং রুম, কাছের দেওয়াল দিয়ে বাইরের শহরের আলোকসজ্জা দেখা যাচ্ছে। সাজানো গোছানো আধুনিক ঘরটি তার কাছে একদম রূপকথার মতো মনে হলো। তাজদার দরজা খুলে বলল, ওয়েলকাম সায়না মমতাজ, আপনার শাহজাহানার আপনার জন্য ছোট্ট একটা রাজমহল বানিয়ে রেখেছে। রান্নার কোলে বাবু তখন ঘুম। সে বাবুকে বুকের সাথে ধরে চারপাশে তাকালো, তারপর মৃদু স্বরে বলল, থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম। তাজদার হালকা মাথা নুয়ে তার ধন্যবাদ গ্রহণ করেই ভেতরে যেতে বলল। মেয়েকে বিছানায় রেখে এসে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে গুলশানের ব্যস্ত রাস্তা, নামি দামি সব রেস্তোরাঁ আর মানুষের আনাগোনা। চট্টগ্রামের সেই শান্ত স্নিগ্ধতা এখনও নেই যদিও। তাজদার পাশ থেকে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি ডিনারে অর্ডার দিচ্ছি, আজ বাইরে যাচ্ছি না। সায়না তার দিকে ফিরল, তারপর মাথা দুলিয়ে সায় জানালো তার এখনও ভালো লাগছে। বড় আম্মুকে তার ছেলে কথা দিয়ে এসেছে একদিন আগে ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটাবে। সেই দায়িত্ববোধই সায়নাকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে।
নইলে এখানে এসেও তার টেনশনে থাকতে হতো ওরা তাকে কী ভাবছে এই ভেবে। তার অতিরিক্ত দুশ্চিন্তার কারণ এই রোগটা কবে দূর হবে সে জানে না। এইসব ভাবতে সে হঠাৎই খেয়াল করলো তাজদা সিদ্দিকি আজও ব্লু রঙের শার্ট পরেছে। এটা আগেরটা না, অন্য ডিজাইনের ফর্সা গায়ে ডার্ক ব্লু শার্টে তো মানিয়েছে। আজ কতগুলো ব্লু শার্ট আছে জিজ্ঞেস করতে গিয়েও সে করলো না। সে কেমন বউ, বরে কতগুলো শার্ট আছে জানে না। আয়নার মুগ্ধতা কাটতে না কাটতে ডোরবেলের শব্দ শোনা গেল। তাজা তখন ফোনে খাবারের অর্ডার দিচ্ছিল। সায়না অবাক হয়ে দরজা দিকে তাকালো। তাজদার ইশারায় সায়নাকে ভেতরে যেতে বলে নিজেই দরজা খুলল। দরজার ওপাশে মাঝবয়সী এক ভদ্রমহিলা, তার পেছনে দুজন তরুণী দাঁড়িয়ে। সবার হাতের কোনো না কোনো গিফট বক্স বা খাবারের প্যাকেট। কেমন আছো বাবা? নোভা তিতলি কেউ আসেনি? না আন্টি, আপনাদের নাতনিরা তার মা এসেছে। আসুন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তোমাদের কি খবর? মেয়ে দুটো লজ্জা পেয়ে গেল। ভদ্রমহিলা বেশ আন্তরিকতার সাথে ভেতরে ঢুকলেন। নিচ থেকে গার্ডের কাছে শুনলাম তোমরা এসেছো। তোমার আম্মা যদিও ফোন করে বলেছিলেন তোমরা আসতে পারো, কিন্তু আমি তেমন বিশ্বাস করিনি। তো হুট করে দেশে ফিরলে যে? তাদের কথাবার্তার মাঝে সায়না পর্দার আড়াল থেকে ধীরে পায়ে সামনে আসতেই সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। তাজদার পরিচয় করিয়ে দিল। সায়না মমতাজ। আর সায়না, ইনি আমাদের ওপরের তলার ফ্ল্যাটের রেশমা আন্টি। আর এরা ওনার দুই মেয়ে, প্রীতি আর তুলি। মুগ্ধ চোখে সায়নার দিকে তাকালো। সায়না ওনার সাথে অল্পতেই গল্প জমিয়ে দিল। রেশমা আন্টি নিজের হাতে বানানো অনেক বড় একটা পুডিং আর কিছু ফলমূল আর বাবুর জন্য ড্রেস নিয়ে এসেছেন। পাশের ফ্ল্যাট থেকে মিস্টার তপন আর তার স্ত্রীও চলে এলেন। তারা সবাই এই অ্যাপার্টমেন্টের পুরানো বাসিন্দা। তাজদার ব্যাচেলার থাকাকালীন সেভাবে কারোর সাথে মেশার সুযোগ পায়নি, কিন্তু সায়নার আগমনে সবাই একটু বাড়তি আগ্রহ নিয়ে দেখা করতে এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে ছোটোখাটো একটা আড্ডা জমে উঠল। সায়না কিছুটা লাজুক হলো, আর আন্তরিকতা দ্রুতই সহজে হয়ে গেল। এর মধ্যে তাজনাকে নিয়ে আসতে প্রীতি আর তুলি হুমড়ি খেয়ে পড়ল। আল্লাহ, এত কিউট বাবু, একদম তাজ ভাইয়ের মতো নাক পেয়েছে। তাজা দেখলো সায়না যে দ্বিধা আর জড়তা নিয়ে প্রতিবেশীদের এই শর্তপূর্ত আনাগোনায় তা মুহূর্তেই কেটে গেল। সে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। ঢাকায় এই ব্যস্ত জীবনে যে মানুষ এতটা আপন হতে পারে সেটা সায়নার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সবার হাসাহাসি আর খোশ গল্প ফ্ল্যাটটি প্রাণচঞ্চল হয়ে উঠল। তাজনারও আনন্দের শেষ নেই, যদিও তার সবার সাথে সহজে মিশে যাওয়ার স্বভাব আছে। কার স্বভাব পেয়েছে এটা নিয়ে সে আর সায়না দুজনেই সন্দিহান। ছোটবেলায় এই স্বভাবটাই ছিল, সবার সাথে মিশত, সবার ঘরে যেত, মান অপমান বুঝতো না অতটা। বড় হতে সে অনেকটা সংকুচিত হয়ে গিয়েছে। তাজদা ছোটবেলা থেকে এগুয়ে ছিল, সহজে কারোর সাথে মিশত না। হাতে গোনা কয়েকটা কাজিন আর বন্ধু ছিল তার। বন্ধুত্ব কত মানুষ বেছে বেছে। এখন যদিও নেটওয়ার্কিং আর সোশ্যাল কমিউনিকেশনের কারণে তার অনেক পরিচিত বেড়েছে, কিন্তু আগে এতটাও ছিল না। তাই তাজনা বাবার স্বভাব পেয়েছে বললেই ভুল হবে। রেশমা আন্টি তাদের ডিনারের পথ করলো। তাজদার তা বিনয়ের সাথে ফিরিয়ে দিল। রেশমা আন্টিও জোরাজুরি করলো না, উনি ডিনারের প্রস্তুতি নিয়ে আসেননি। সৌজন্যতার খাতিরে বলা দরকার তাই বলেছে, কিন্তু আগামীকাল তাদের লাঞ্চ ওখানেই করতে হবে এমন ওয়াদা করে ফিরে গিয়েছে। ও হ্যাঁ, এরই মধ্যে আরও কয়েকটা দম্পতি দেখতে এসেছে খাবার দাবার আর বাবু আর বইয়ের জন্য উপহার সামগ্রী নিয়ে। সায়না এইটুকুতে বুঝলো বাড়িওয়ালা হিসাবে বড় আম্মু হয়তো আন্তরিক মানুষ, তাই সবার সাথে সাথে এত আন্তরিকতা। কিছুক্ষণ পর রান্নাবান্নার কাউন্টারে রাখা বড় বড় কয়েকটা ব্যাগ খুলতেই তাজদার সায়না একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। আয়োজন করে রেখেছেন সেটা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েক কেজি আটা, ময়দা, 2 লিটারের তেলের বোতল, এমনকি কয়েকটা গায়ে মাখা সাবান আর শ্যাম্পুর প্যাকেটও। সাইদা বেগম হয়তো ভেবেছেন জামাই বউ ঢাকা গিয়ে হুট করে কোথায় সব খুঁজবে, ঘর থেকে গুছিয়ে দেওয়াই ভালো। তাজার একটা সাবানের প্যাকেট হাতে নিয়ে নিল। সিরিয়াসলি? গুলশানে দোকানপাট নেই? আমরা কোনো গহীন জঙ্গলের সংসার পাততে যাচ্ছি? সায়না আটের প্যাকেটটা গুছিয়ে রাখতে রাখতে বলল, ভালোই হয়েছে, কাল সকালে অর্ডার করতে হবে না। হাসি আর কথাবার্তার মাঝে ডেলিভারি বয় খাবার নিয়ে এলো। বিফ বিরিয়ানি আর কাবাবের গন্ধে ড্রয়িং রুম ভরে উঠল।
তাজদার খাবারগুলো টেবিলে সাজাতে সাজাতে বলো, লিসেন সায়না মমতাজ, আম্মা যেহেতু তো কষ্ট করে আটা পাঠিয়েছেন, কাল সকালে কিন্তু আমি গরম গরম ভাত রুটি খাবো, কোনো এক্সকিউজ চলবে না। সায়না সরু সরু চোখে তার দিকে তাকালো। আমি ঘরের সমস্ত কাজ জানি, আপনি কি মনে করেছেন কাজবাজ জানি না? তাজদা ইচ্ছে করে বলল, তেমনই শুনেছি। মানে? রান্নাবান্না একটা বেসিক স্কিল, এটা আমি পারবো না আপনি ভাবলেন কী করে? আপনি ভুলে যাচ্ছেন আমি কয়েক মাসের প্রস্তুতি নিয়ে আইএলটিসে দেওয়া মেয়ে। আমার স্কোর দেখে কেউ ভাবতেই পারবে না আমি এত অল্প সময় প্রস্তুতি নিয়েছি। তার গড়গড় করে কথা বলা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে গম্ভীর হয়ে। মনে হচ্ছে এই প্রথম তার সাথে কোনো জড়তা ছাড়া, সংকোচ ছাড়া, কোনো মেকি ভাব ছাড়া এত সাবলীলভাবে কথা বলছে সায়না মমতাজ। সায়না কথা বলতে বলতে তার দিকে তাকিয়ে থেমে গেল। তাজদারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে চুপসে গেল। তাজদার তার দিকে এগোতে এগোতে ঠোঁট উল্টে বলো, মেন্টর কে ছিল? মানে? সায়না অবাক হলো। পিছিয়ে যেতে যেতে তার বুক বরাবর হাত ঠেলে দিয়ে ঠান্ডা গলায় বলল, ঘরের মানুষের কাছে পরে কজন এমন উস্কে এনেছে সেটা আগে দেখান। তাজদার এক চুলো পিছু হটল না, বরং সায়নার হাতটা সুকৌশলে নিজের হাতে পেঁচিয়ে নিয়ে তাকে চট করে টেনে নিল নিজের আয়ত্তে। সায়নার শ্বাস আটকে এলো। চোখে চোখ রেখে ঠোঁটের কোণে অল্প করে আত্মবিশ্বাসী হাসি ঝুলিয়ে তাজদার বলল, মেনে নিলাম স্টুডেন্ট ভালো ছিলে, ব্রিলিয়ান্ট ছিলে, বাট রিমেম্বার এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শায়না ব্রাইটার আন্ডার দ্য রাইট মেন্টর। তাজদার এই অসম্ভব আক্রমণে সায়না কিছুটা হকচকিয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডের ধুকপুকানিটা এক লাফে বেড়ে গেল কয়েক গুণ। সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে বরং স্থির দৃষ্টিতে তাকালো তাজদারের চোখের দিকে। তাজদার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে হিসিয়ে বলল, স্কোর সবাই দেখেছে মানলাম, কিন্তু এই স্কোরের পেছনে কার রাত জাগা পরিশ্রম আর শাসন ছিল তার কথা কে বলবে? সায়না মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, শাসন না শোষণ সেটা নিয়েও বিতর্ক হতে পারে। হাতের বাঁধন আরও একটু শক্ত করে ধরে নিজের দিকে সায়নাকে আরও 1 ইঞ্চি টেনে নিল। শোষণই সই, তবে এই রেজাল্টের পর রিওয়ার্ডটা কিন্তু আমার পাওনা, সেটা দিতে কিপটেমি করছেন কেন মিসেস সিদ্দিকী? সায়নার গাল দুটো মুহূর্তেই রাঙা হয়ে উঠল। সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হওয়া ভান করে বলল, আপনার পাওয়া মিটিয়ে দেব, তবে আগে হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। তাজদার ভরু নাচিয়ে বলো, এখানে কেউ নেই, এটা ভুলে যাওয়ার ভান করে লাভ হবে না। পাওনা কীভাবে মেটাবেন সেটার প্রসেস সম্পর্কে একটা ডিসকাশন চালুক খেতে খেতে। নো ওয়ে। তাজদা কিছু বলতে যাবে তন্মধ্যে তাজনা কেঁদে উঠল। সায়নার ঠোঁটের কোণে তীর্যক হাসি রেখে ফুটে উঠল। তাজদা তাকে ছেড়ে দিয়ে গুরুতর ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল মেয়ের কাছে। সায়না দাঁড়িয়ে রইল। উফ, জান আরেকটুর জন্য বেরিয়ে আসছিল। হঠাৎ মানুষের রূপ পাল্টাতে সে কখনো দেখেনি গিরগিটি সিদ্দিকী। সায়না বিরিয়ানি আর কাবাবগুলো টেবিলে গুছিয়ে রাখলো, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। ড্রয়িং রুম থেকে তাজনার খিলখিল হাসির শব্দ আসছে। একটু আগে যে বাচ্চাটা কাঁদছিল বাবার কোলে যেতে তার কান্না উধাও। তাজদার সিদ্দিকী বাচ্চা সামলাতে বেশ পটু, একা সায়না স্বীকার করতেই বাধ্য। খাবার টেবিলে বসার পর তাজদার একদম স্বাভাবিক। সে আয়েশ করে বিরিয়ানি মুখে দিয়ে বলল, এই রেস্তোরাঁটার টেস্ট একদম বদলায়নি, খেয়ে দেখো। সায়না চুপচাপ খেতে শুরু করলো। তাজদার হঠাৎ বলল, কাল লাঞ্চের পর আমরা একটু বেরোবো, কিছু শপিং করা দরকার। সায়না বলো, আমি যাব না। তাজদার খাওয়া থামিয়ে সায়নার দিকে তাকালো। গম্ভীর হয়ে খেতে লাগলো চুপচাপ। ওকে। সায়না তার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বলো, আচ্ছা যাব। যেতে হবে না। যাবো। আমি যাব না। সায়নার কথা বাড়ালো না। এই লোকটার সাথে তর্কে জেতা অসম্ভব। খাওয়া শেষ করে সায়না যখন প্লেটগুলো সরাচ্ছিল, তাজদার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেল, আমি কাল এখানে পড়ে পড়ে ঘুমাবো, কোথাও যাচ্ছে না। বলে গট পায়ে হেঁটে ভেতরে চলে গেল। সায়নার মন খারাপ করে দাঁড়িয়ে রইল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে গুলশানের বাইরে কোলাহল কিছুটা স্মিত হয়ে এসেছে, কিন্তু সায়নার মনের ভেতরে অশান্তিটা কমছেই না। তাজদার রাগ করেছে কি না সেটা সে বুঝতেই পারছে না। মানুষটা হুট করে যেমন সহজ হয়, পরক্ষণই আবার বরফের মতো জমে যায়।
শায়না রান্নাঘর গুছিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো তাজদা সেখানে নেই। সে ধীর পায়ে বেডরুমে ঢুকলো। দেখলো তাজনা বড় বিছানার ঠিক মাঝখানে দু হাত ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আর তাজদার বিছানার এক পাশে হেলান দিয়ে ল্যাপটপে কি যেন টাইপ করছে। চোখে রিডিং গ্লাস, কপালে হালকা ভাঁজ। ঘরে ঢোকা সত্ত্বেও সে একবার তাকাইয়াও দেখলো না। শায়না আলমারি থেকে নিজের কাপড় বের করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেল। ফিরে এসে দেখলো তাজার ল্যাপটপ বন্ধ করে লাইট নিভিয়ে দিয়েছে। শুধু বেডসাইডের ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় ঘরটা মায়াবী হয়ে আছে। তাজদার পাশ ফিরে শুয়ে আছে, মনে হলো ঘুমিয়ে পড়েছে। শায়না বিছানার অন্য পাশে সাবধানে বসলো যাতে তাজদার ঘুম না ভেঙে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর সে তাজদারের পিঠের দিকে তাকিয়ে নিচু স্বরে ডাকলো, শুনছেন? ওপাশ থেকে কোনো সাড়া নেই। শায়না আবার একটু জোরে বলল, কথা বলবেন না? তাজদার এবারও নড়ল না। শায়নার খুব কান্না পেল। সে একটু এগিয়ে গিয়ে তাজদারের কাঁধে হাত রাখলো। আমি তো যেতে চেয়েছি, আপনি কেন জেদ করছেন? তাজদার এবার চট করে ঘুরে শায়নার দিকে হাতটা ধরে শায়নাকে নিজের দিকে ফিরিয়ে নিল। বেশ গম্ভীর গলায় বলল, আমার জেদ না কি তোমার অবহেলা? আমি চেয়েছিলাম এই কটা দিন তোমার আর তাজনাকে নিয়ে একটু নিজের মধ্যে সময় কাটাতে, আর তুমি প্রথমে বলে দিলে যাবে না। শায়না অপরাধীর মতো মাথা নিচু করে বলল, কাঁপা গলায় বলল, সরি। এই প্রথমে সরি বলল কি আর কখনো বলেছে মনে নেই। তাজদার এবার তার কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমার পাওনাটা দিয়ে দাও চটজলদি। শায়না তার বুকে মুখ লুকালো শক্তভাবে। তাজদার হতাশ হয়ে তাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, ওকে, কাল সকালে হাঁটুটি খেয়ে মিটিয়ে দেব। শায়না মাথা নেড়ে সায় দিল। তাজদার তার কপালে একটা আলতো চুমে খেয়ে তার মাথায় নিজের মুখ ঠেকিয়ে তাজদারের দিকে চেয়ে রইল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। গুলশানের সেই আধুনিক ফ্ল্যাটের ভেতর এক টুকরো প্রশান্তি আর ভালোবাসা ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করেছে সবে। দিন সকালে শায়নার ঘুম ভাঙল তাজনার কান্না আর জানালা দিয়ে আসা রোদের ঝিলিক দেখে। গুলশান হলেও এই অ্যাপার্টমেন্টের চারপাশটা বেশ খোলামেলা। সে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তাজদার অলরেডি কফি মগ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ব্লু নয়, এখন সে পরেছে একটা ছাই রঙের টি শার্ট। ট্রাউজারের পকেটে এক হাত গুজে সে যখন নদীতে কারোর সাথে প্রফেশনাল আলাপ করছিল, শায়না আড়াল থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর চটপট আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ডিম ভাজি তৈরি করার কাজে লেগে গেল। সে যখন নিপুণ হাতে আটার লেচি কেটে বেলুন পিঁড়িতে রুটি বেলছিল, রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো তাজদার। কফির মগে একটা চুমুক দিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি শায়নার হাতের কাজেই নিবদ্ধ। শায়না বুঝতে পারছিল কেউ তাকে পর্যবেক্ষণ করছে, কিন্তু সে ভান করলো যেন সে কিছুই দেখেনি। তাওয়া গরম হতে রুটিটা ছেড়ে দিল সে। নিমিষেই সে ফুলে টইটুম্বুর হয়ে উঠল। তাজদার ভুরু কুঁচকে খানিকটা মুগ্ধতা নিয়ে বলল, বাহ, আমি তো ভেবেছিলাম রুটিগুলো ম্যাপের মতো হবে। রুটিটা নামিয়ে রাখতে রাখতে আর চোখে তার দিকে তাকালো। মুখে একটা বিজয় হাসি ফুটিয়ে বলল, গোল রুটি বানানো একটা আর্ট বাবুমশাই। তাজদার একটু এগিয়ে এসে কাউন্টারের উপর কফির মগটা রাখলো। ঠিক শায়নার পাশে দাঁড়িয়ে উনুনের উত্তাপটা অনুভব করতে করতে বলল, আটটা যে ভালোই রক্ত করেছে সেটা মানতেই হচ্ছে। কড়াইয়ে ডিম ছাড়লো। তাজদার অপলক কিছুক্ষণ শায়নার রান্নার ভঙ্গি দেখলো। শায়না অবিন্যস্ত চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছিল। সে হাতের উল্টো পিঠ দিয়ে বারবার তা সরানোর চেষ্টা করছিল। তাজদার হঠাৎ হাত বাড়িয়ে শায়নার কানের পাশ থেকে অবাধ্য চুলের গুচ্ছটা সরিয়ে দিল। শায়না থমকে গেল, হাতের খুন্তিটা প্যানিয়ে রয়ে গেল। সে লজ্জা লুকাতে দ্রুত ডিমটা উল্টে দিল। অপ্রস্তুত গলায় বলো, আপনি গিয়ে টেবিলে বসুন, আমি আসছি। তাজদার চট করে এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিয়ে বলল, গুড। মেন্টর হিসেবে আমি নিজেকে 10-এ 10 দিচ্ছি। আমার ভয়ে তুমি তো দ্রুত সব শিখে ফেলেছ। শায়না মুখ ফুলিয়ে বলো, হ্যাঁ, সব কৃতিত্ব আপনার। তাজদা নিজের ঠোঁট কামড়ে হেসে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। তাজনা উঠে পড়ার আগেই আমাদের এই শান্তিবিলাস শেষ করা উচিত। উনি এক্ষুনি উঠে পড়বেন, বলবেন তোমাদের কাজ এখনও শেষ হয়নি। একা খুব দ্রুত করতে পারছিল না, তাই তাজদার এসে তাকে সাহায্য করলো। শায়না রুটি বেলে দিল।
তাজদার ছেঁকে নিল। শায়না রুটি বেলার ফাঁকে তাজদার সেদিকে দেখতে লাগলো। চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং এক যত্ন নিয়ে রুটি ছেঁকা দেখে মনে হচ্ছে তিনি বেশ উপভোগ করছেন। দুপুরের দিকে তারা ওপরের তালায় রেশমা আন্টির বাসায় গেল। সেখানে গিয়ে শায়না অবাক। রেশমা আন্টি এলাহি কারবার সাজিয়ে রেখেছেন, পোলাও, রোস্ট, কাবাব, চিংড়ি, ইলিশ মাছ, আরও কত কী। পিতু আর তুলি সারাক্ষণ তাজনার সাথে খুনসুটিতে মেতে রইল। বিকেলের দিকে তাজদার শায়নাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে গেল। কেনাকাটা ধুম পড়ে গেল। শায়না বারবার না করা সত্ত্বেও তাজদার এই সেই করে অনেক কিছু কিনে ফেললো। এমনকি নিজের হাতে একটা ডার্ক গ্রিন কালারের শাড়ি পছন্দ করলো শায়নার জন্য। শায়না শাড়িটি গায়ে জড়িয়ে আয়নার নিজের প্রতিছবি দেখলো, আসলেই সুন্দর। বের হয়ে সে ঝকঝকে ঢাকা শহরের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো জীবনটা খুব দ্রুত বদলে যাচ্ছে। চট্টগ্রামের সেই মেয়েটি এখন ঢাকার রাজমহলে, আর খুব শিগগিরই হয়তো 7 সমুদ্র 13 নদীর ওপারে। রাত 10টা। ট্রাভেল করে তাজনা ঘুমিয়ে পড়েছে। শায়না বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনছিল। এমন সময় তাজদার পেছনে এসে দাঁড়ালো, হাতে দুটো কফির মগ। শায়না তার হাত থেকে কফির মগ নিল। চুমুক বসাতে বসাতে আকাশের দিকে চেয়ে বলল, সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, তাই না? অন্য কোনো ভাবনায় ডুবে থেকে জবাব দিল তাজদার। অথচ শায়না তার দিকে লম্বা একটা উত্তর আশা করছিল। তারপর আর কখন ফিরবেন? তাজনা স্কুলে পড়ার সময় হয়ে এলে শায়নাকে একটু রাগিয়ে দিতে চায় সে। শায়না শান্ত হয়ে থাকতে তার ভালো লাগে না। ওর রাগী চেহারা দেখতে বেশি সুন্দর। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শায়না রাগ করলো না, উল্টো তাকে বলল, আমি ভাবছি নিবন্ধন পরীক্ষা দেব। তাজদার একটু অবাক হলেও সেটা প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, এই সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছে? শায়না তার মুখের দিকে তাকালো, বলল, রাইমা বলছিল ওই দিন তার সাথে কথা বলে। সে চাইছে তাজদা সেদিকে নিজ মুখে বলুক দেশে কিছু ভাবতে হবে না, ইউকে গিয়ে তারপর কিছু ভাবা উচিত। কিন্তু সে ঘুরে বাড়ি, বরং তাকে হতাশ করে দিয়ে তাজদা সেদিকে বলো, ওকে, আমি নুবাবাকে বলবো ব্যাপারটা দেখতে। না, নুভা না, তৌসিফকে বলবো, ও বুঝবে ভালো। তাজনাকে আমি নিয়ে যাব 5 বছর হলে। ওখানকার এডুকেশন সিস্টেম অন্য লেভেলের। ওখানে ওকে পড়ানোর ইচ্ছে নেই আমার। সিকিউরিটি আর লাইফস্টাইল সব আলাদা। তোমরা ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শায়না মুখটা সামান্য পাশ ফিরিয়ে রেখেছিল। মুখটা থমথমে, গম্ভীর হয়ে আছে। তাজদার নিঃশব্দে তার দিকে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করলো। ঠোঁটের কোণে ধেয়ে আসা হাসিটা শেষ মুহূর্তে সামনে নিল কফির মগের চুমুক নিয়ে, মুখের সামনে আড়াল করে। শায়না ভেতরে চলে যাচ্ছিল। তাজদার তার মগটা দিয়ে বলল, এটাও রেখে আসো। শায়না তার হাতে মগটা নিয়ে চলে গেল। তাজদার কিছুক্ষণ পরে তাকে ডাকলো, শায়না, আমার সাদা শার্টটা খুঁজে দাও। শায়না তার শার্টটা খুঁজে দিল। রাতের বেলা সাদা শার্ট পাল্টাতে হয়। সে শার্টটা দিয়ে চলে গেল। এটা সেই শার্ট যেটা সব বোতাম শায়না একসময় ছিঁড়ে নিয়েছিল, আবার সব বোতাম নিজে লাগিয়েছে। তাজদার শার্টের বোতাম খুলতে খুলতে শায়নাকে আবারও ডাকলো, ল্যাপটপ চার্জ হয়েছে কিনা দেখো তো। শায়না গট পায়ে হেঁটে হেঁটে তার আদেশ চুপচাপ পালন করে যাচ্ছে। তাজদার ইচ্ছে করে আবারও আদেশ দিল, বিছানার চাদরটা পাল্টে দাও। শায়না তাই করলো। বিছানার চাদর পাল্টে ঘাড় ফিরাতে দেখলো বেড সোফায় তাজদার সেদিকে উদাম গায়ে বসে এদিকেই চেয়ে আছে। মুখ দেখে বোঝার উপায় নেই যে সে শায়নার সাথে মজা করেছে। মনে হচ্ছে সে বেশ গম্ভীর হয়ে কোনো জটিল কিছু চিন্তা করছে। শায়না বিছানার চাদর তার দিকে ছুঁড়ে মারল। তাজদারের শরীর ঢেকে গেল। সে চাদরটা মুখের উপর থেকে সরিয়ে আরও গম্ভীর মুখে শায়নার দিকে চেয়ে রইল। শায়না বারান্দায় চলে গেল। নিজের রাগ সংবরণ করতে করতে খেয়াল হলো তাজদার সেদিকে শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে পড়েছে। সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। তাজদা জানতে চাইল, কোনো সমস্যা? শায়না মাথা নাড়ল। একটু পর, ওকে। সে মাথা নামিয়ে ফোনে চোখ রাখল। তা আর চোখে খেয়াল করলো শায়না তাকে ঢাকায় এনেছে ফোনে চোখ রাখার জন্য। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে যখন চলে যেতে নিল, তখনই ফোনে চোখ ডুবিয়ে রাখা অবস্থায় তার কবজি শক্ত হাতে ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে নিয়ে এলো তাজদার সিদ্দিকী। শায়না তার মুখে দেখিয়ে অবাক জলজলে দৃষ্টিতে তাকাতেই তাজদার ফোনটা পকেটে রাখতে রাখতে মাথা নামিয়ে তার চিবুককে চুমু খেলো। শায়না সরে যাওয়ার চেষ্টা করলো।
নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে রেগে মেগে বলল, আই হেট ইউ, বাট আই লাভ ইউ মোর। আই হেট ইউ মোর। তাজা তাকে হালকা ঠেলা দিয়ে দেওয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে ধীরে ধীরে বলল, ভাগ্যিস আল্লাহ আমাকে মগজ দিয়েছে তোমার লাভ অ্যাওয়েন্স বুঝতে। না ক্ষিপ্ত হয়ে বলল, কোনো লাভ টাভ কিছু নেই। তাজা তাকে টেনে আরো মুখোমুখি নিয়ে এসে বলল,